দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই রূপালী বাংলাদেশের পর্দায়। আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বিএনপির অন্যতম রাজপথের লড়াকু সৈনিক এবং ত্যাগী নেতা শামসুজ্জামান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। কেমন আছেন আপনি? গত বছরের থেকে এই বছর যে এক বছর গেল, এক বছরের আগের যে সময়টা ছিল উত্তাল জুলাই, ঠিক জুলাইয়ের আগের যে 15 বছর আপনার লড়াই সংগ্রাম আমরা দেখেছি। আপনি রাজপথে ছিলেন, কথা বলেছেন, অসংখ্যবার জেলে যেতে হয়েছে। এই এক বছর পরে যে অভ্যুত্থান হলো, অভ্যুত্থান পরবর্তী এক বছরের সময় এবং এক বছর আগের যে সময়টা ছিল, এই দুইটি সময়ের ভিতরে রাজনৈতিক যে পার্থক্য, এই পার্থক্যটা কেমন দেখেন? পার্থক্য তো অনেক। জুলাইয়ের যখন গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, মানুষের যে গণতন্ত্রে ফিরে আসার আকাঙ্ক্ষা ছিল, সেটা ঘিরে উচ্ছ্বাস ছিল, আবেগ ছিল। কিন্তু যত দিন গড়িয়েছে ততই যেন এই আবেগ, উচ্ছ্বাস কিছুটা হলো হোঁচট খেয়েছে। এই কারণে যে তারা নির্বাচনে যেটা প্রত্যাশা করেছিল জাতীয় সংসদে, সেই নির্বাচনটা তারা দেখতে পাচ্ছিল না। তো এখন প্রায় এক বছরের ঊর্ধ্বে আমরা সময় পার করেছি, কিন্তু সরকারের আশ্বাসটাই আছে, কিন্তু মানুষের প্রাপ্তি যেটা নির্বাচন, তারা তার পছন্দের একটা প্রার্থী, মার্কা বা দলকে ভোট দিবে, সেটা এখনো পূরণ হয়নি। যেমন সকল নির্বাচনের আগে জাতীয় সংসদের নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সেটি সরকার ঠিকমতো রাখতে পারে না। ছাত্রদের প্রতিষ্ঠানে নির্বাচন শুরু হয়েছে। এখন অনেকে মনে করছে এই বিতর্কটা এখন জাতীয় সংসদে, যেটা ছাত্র অঙ্গনে শুরু হয়েছে, জাতীয় অঙ্গনে যায়, তাহলে কি হতে পারে, কেমন হতে পারে। এসব ঘিরে আবেগ, উচ্ছ্বাস, প্রাপ্তি, এটা খুব মিলছে না। এই জায়গা থেকে বলি যে জুলাই যে আন্দোলন, জুলাইয়ের আন্দোলনের আগেও দীর্ঘ 15 বছর বিএনপির লড়াই সংগ্রাম, সেই সংগ্রামে পাশে ছিল যুগপথের আন্দোলন, অনেকগুলো রাজনৈতিক দল এবং আপনারা আহ্বান করেছেন, তারাও সাথে ছিল। কিন্তু আমরা এক বছর পরে এসে দেখি নানা ইস্যুতে আসলে এই সম্পর্কে কি ফাটল ধরলো, বা আসলে এখানে কি কিছুটা ব্যবধান হলো কিনা সম্পর্কে, বা ঘাটতি দেখেন? না না না, এটা ফাটলও না বা বিভক্তিও না। সকল রাজনৈতিক দল আলাদা আলাদা কর্মসূচিতে সংগঠিত। জামাত এবং বিএনপি, যদি এই দুটো দলের কথা বলি, জামাত একটু ধর্ম ভাবনা থেকে তারা রাজনীতি করে, আর বিএনপি স্বাধীনতা এবং গণতন্ত্রকে ধারণ করে তারা রাজনীতি করে। ধর্মীয় মূল্যবোধের প্রতি তাদের শ্রদ্ধা আছে, সকল ধর্মের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু ধর্মকেই মুখ্য বিষয় হিসেবে তারা রাজনীতিতে গ্রহণ করেন। তো এই কর্মসূচিগত অবস্থান যাই থাক, গণতন্ত্রের প্রশ্নে সবাই লড়াই করেছে, জীবন দিয়েছে, নির্যাতন করেছে। সেই জন্যে এই ফাটল ধরা বা বিভক্তি হওয়ার এটা বলা ঠিক হবে না। এই জায়গা থেকে আসে আসলে বিভক্তি যদি নাই বলি, তারপর আমরা দেখছি নির্বাচন ইস্যুতে আসলে পিআর পদ্ধতিটা অনেক সামনে আসছে। কিছু কিছু দল তাদের অবস্থান অনেক শক্তভাবে জানান দিচ্ছে। কিন্তু আসলেই আমাদের দেশের প্রেক্ষাপটে আগামী নির্বাচনে পিআর সম্ভব কিনা, আর যদি পিআর সম্ভব না হয়, তাহলে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে সম্পর্কের যে অবনতি বা দৃশ্যমান যে অবনতি দেখা যাচ্ছে, সেটিও আসলে একটি রাজনৈতিক কৌশল কিনা? এটা রাজনৈতিক কৌশল। তারা যেটা ভাবছে তাদের মতো করে তারা এগোতে চাচ্ছে। গণতন্ত্র মানলে সংবিধানকে মানতে হবে। তো সংবিধান মানলে সংবিধান যা নাই সেটা দাবি করা ঠিক হবে। পিআর পদ্ধতিতে যেতে হলে পরে সংবিধান সংশোধন করতে হবে। এটা যারা পিআরের কথা বলছে তারাও জানে। জানার পরেও এই দাবি করার আসল উদ্দেশ্য কি তারা ভালো ব্যাখ্যা করতে হবে। নির্বাচন কোনোভাবেই জোর করে ঠেকানো যায় না। ভালো অথবা মন্দ একটা নির্বাচন হয়ে যাবে। তো যারা এই নির্বাচনকে পিআর বা অন্যান্য পদ্ধতির আগে প্রতিষ্ঠা করে তারপর করতে হবে, তারা সংবিধানের বিরোধিতা করছে আমার বিবেচনা। সেই জন্য পিআর যদি তারা পছন্দ করে, তারা রাজনৈতিক কর্মসূচি হিসাবে নিতে পারে ধরে, এবং এটিকে জনগণের কাছে নিয়ে যেতে পারে। জনগণ অ্যাকসেপ্ট করলে তারা ভোট পাবে, সরকার গঠন করবে।
পিআরও প্রতিষ্ঠা করতে পারি, কিন্তু জনগণের কাছে নিব না, অন্য দলের ঘাড়ের উপরে এটা চাপিয়ে দেব, অনেকটা এরকম অন্যের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়া, এটা ঠিক হবে না। ঠিক এই জায়গা থেকে আসি আসলে রাজনৈতিক দেশের যে কিছুটা অস্থিতিশীল পরিবেশও দেখা যাচ্ছে এবং নানা জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা হচ্ছে, মব ভায়োলেন্স হচ্ছে, সেই জায়গা থেকে অনেকেই বলছেন বা কিছু কিছু প্রসঙ্গে এমন উঠে আসছে, যদি যেই সক্ষতা ছিল বা যেই আসলে যে ঐক্যবদ্ধ জায়গাটা ছিল, এই জায়গাটা যদি না থাকে তাহলে আওয়ামী লীগ বা পতিত যে সরকার ছিল তাদের আসলে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয় কিনা, এটা কি বলতে পারেন? আওয়ামী লীগে ফিরে আসার কোনো সুযোগ নেই। তারা গণহত্যাকারী, তারা লুটেরা এবং তারা বিশৃঙ্খলাকারী, তারা জবরদখলকারী। তো এই ব্যাপারে তাদের কোনো আফসোসও নাই। তারা জাতির সামনে খুন করেছে, এই ব্যাপারে তাদের কোনো রকম অনুশোচনা নেই। প্রথম বিবেচনায় তারা পালিয়ে গেছে জীবন বাঁচাতে, এটা তাদের দাবি। তো যারা এমন রাজনীতি করে যে জীবনই বাঁচে না, তারা আবার আসবে কি করে? এটা হলো এক নম্বর। আর বিভিন্ন রকম কর্মসূচি, বিভিন্ন রকম বক্তব্য, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এটা তো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এবং এটাকে ওয়েলকাম করাটা আসলে গণতন্ত্রকে স্বীকার করা। এই জায়গাতে আসে, সেটা হচ্ছে আসলে ইসিবিকেও নির্বাচনের এক ধরনের সম্ভাব্য তারিখে ঘোষণা করেছে যে ফেব্রুয়ারি 17-18তেই সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে যেমন বারবার ফেব্রুয়ারি থেকে হাইলাইট করা হচ্ছে, সরকারের পক্ষ থেকেও বারবার ক্লিয়ার করা হচ্ছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। আসলে এই বারবার বলার কারণ কি? নির্বাচন নিয়ে কোনো সংখ্যার জায়গা তৈরি হচ্ছে কিনা, বা আসলে আমি সংখ্যা দেখি না। নির্বাচন কমিশন স্পষ্ট করেই বলেছে, বিএনপি সেটা অ্যাকসেপ্ট করেছে, অন্যান্য রাজনৈতিক দল অ্যাকসেপ্ট করছে, সেখানে সংখ্যা কি? আপনি আসলে আপনার যে আসন, সেই আসন এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন এবং আগামী রাজনীতি আপনি কেমন দেখতে চান বাংলাদেশে? প্রথম কথা হচ্ছে যে কোনো এলাকার স্থানীয় কিছু সমস্যা থাকে, নতুন নতুন ঘটনা তৈরি হয়। তো আমাদের ওই অঞ্চলের সঙ্গে কেন্দ্রীয় যে সুবিধাটা পাওয়ার প্রশ্ন ছিল, কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, আমাদের ওখানে খুব একটা শিল্প নেই বললেই চলে। তো কৃষিক্ষেত্রে মানে নতুন নতুন যে সংকট, সেগুলো সমাধানও হয় না। তো এইসব বিষয়গুলো আগামী সরকার বিবেচনায় নিবে। শিক্ষার ক্ষেত্রে যেমন আমি একটা ছোট্ট আবেগের কথা বলি, যে যখন স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, তখন প্রথম রাজনীতি হিসাবে চুয়াডাঙ্গাকে উল্লেখ করা হয়েছিল। এটা বিভিন্ন বিদেশি বেতারও উল্লেখ করেছে, কিন্তু তার আনুষ্ঠানিক স্বীকৃতি আজ পর্যন্ত সরকারিভাবে দেওয়া হয়নি। মানে প্রায় অর্ধ শতাব্দী হয়ে গেছে। মানে জাস্ট স্বীকৃতিটা, এটা তো নতুন কিছু করার নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে আরো খারাপ ছিল, এখন কিছুটা ভালো, আরো ভালো হোক। এই 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 জিনিসগুলো যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাকতব, আমাদের অঞ্চল ব্রিটিশ ভারতের সময় থেকে অগ্রসর, কিন্তু সরকারি কোনো বিশ্ববিদ্যালয়, আমাদের অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে, আমাদের আমাদের ওই জায়গায় রবীন্দ্রনাথের চারণভূমি ছিল চুয়াডাঙ্গা, মানে কুষ্টিয়া, এটা ছিল নদিয়া জেলা, মানে এখন যেটা ভারতের অর্ধেক, আমাদের কুষ্টিয়াকে কেন্দ্র করেছিল, এখন চুয়াডাঙ্গা আলাদা জেলা। তো যেটা আমাদের প্রাপ্তি ছিল সেগুলো আমরা পাইনি, চুয়াডাঙ্গাবাসী পাইনি। তো তাদের প্রত্যাশা আগামী নির্বাচিত সরকার আসলে নিশ্চয়ই সেটা পাবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।